ছাত্রজীবনে এক বাসায় পড়াতাম। ছাত্র ক্লাস টুতে পড়ে। খুব সুখী পরিবার, স্বামী, স্ত্রী ও একমাত্র সন্তানের এক আনন্দ ভুবন। যেহেতু তাদের সাথে আমার বয়সের ব্যবধান খুব বেশি ছিল না, তাই আমাদের মধ্যে খুব দ্রুত বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেল। ভদ্রমহিলা ইউনিভার্সিটিতে আমার 2 বছরের সিনিয়র ছিলেন, সেটাও ঘনিষ্ঠতার অন্যতম কারণ। আমি তাকে আপা ডাকতাম, তার স্বামীকে ভাই ডাকতাম। তাদের দেখে খুব সুখী মনে হতো, একে অপরের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। আপার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তিনি তখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার রেজাল্ট খুব ভালো ছিল। স্বামীর উৎসাহে তিনি বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। কিছুদিন পর তার মাস্টার্সের রেজাল্ট হলো, তিনি ফার্স্ট হলেন। এর পরপরই তিনি স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেলেন। একই সাথে স্বামী সন্তানকেও নিয়ে গেলেন। এরপর তেমন যোগাযোগ রইল না। শুনেছিলাম বিদেশেই তারা সেটেল করেছেন। আপা সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছেন। 2021 সালে হঠাৎ একদিন না বলে না কয়ে আপা আমার অফিসে হাজির। তিনি পরিচিত লোকজনকে জিজ্ঞেস করে আমার ঠিকানা জোগাড় করেছেন। আমি খুবই অবাক। গল্পের ফাঁকে ভাইয়ের কথা জিজ্ঞেস করে থমকে গেলাম। তিনি খুব মৃদু কণ্ঠে বললেন, আমাদের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে বাদল। আমি বড় ধরনের ধাক্কা খেলাম। আপা নিঃশব্দে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি ওকে এখনও পাগলের মতো ভালোবাসি। ও বুঝলই না। বিদেশ যাওয়া পর্যন্ত সব ঠিক ছিল, তারপর হঠাৎ ও ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে লাগলো। আমি পিএইচডি করছি, কিন্তু যেহেতু ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড তেমন ভালো ছিল না, তাই সাধারণ একটি চাকরি করত। সমস্যা এখান থেকেই শুরু। কেন জানি সে আমার পড়ালেখা, বিশ্ববিদ্যালয়ে যোগদান কিছুই মেনে নিতে পারল না। সারাক্ষণ রাগারাগি করত, সন্দেহ করত। অথচ আমি ওর কথার কখনো বাইরে যাইনি। প্রাণ দিয়ে চেষ্টা করেছি ওর কমপ্লেক্স দূর করার। পারলাম না। একসময় ও নিজেই ডিভোর্স দিয়ে দিল। এই ধরনের ঘটনা আমাদের চারপাশে অহরহ ঘটছে। শুধু স্বামী স্ত্রী না, ভাই ভাই, ভাই বোন, বোন বোন, বন্ধু বন্ধু, এরকম প্রায় প্রতিটি সম্পর্কে এই কমপ্লেক্স দেখা যায়। সত্যি বলতে কি, এই জাতীয় সমস্যা চেষ্টা করলেই কাটানো যায়, তবে তার আগে আমাদের ইনফেরিয়রিটি কমপ্লেক্সের লক্ষণগুলো বুঝতে হবে, যাতে বুঝতে পারি আমি আসলেই এই সমস্যায় আক্রান্ত কিনা। তো লক্ষণগুলো হলো, সবসময় নিজের ত্রুটি নিয়ে মানসিক কষ্টে ভোগা, নিজের ত্রুটির জন্য অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করা, অন্যের চাইতে নিজেকে ছোট ভাবা, অন্যের সমালোচনা নিতে না পারা, অন্যের উন্নতি সহ্য করতে না পারা, অন্যের সাথে নিজেকে তুলনা করা। এই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, আসুন আমরা একটু দেখি। নিজের ফ্যান নিজেই হতে হবে। ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাটানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের ভক্ত নিজেকেই হতে হবে। আমাদের সবার কিছু না কিছু অ্যাচিভমেন্ট আছে। যেমন আপার হাজব্যান্ড যদি ভাবতেন, আমি দেশে মাঝারি চাকরি করে আমার স্ত্রীকে পড়িয়েছি, দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে সাহায্য করেছি, আমার মতো সফল স্বামী কয়জন আছে, তাহলে হয়তো তিনি হীনমন্যতায় ভুগতেন না, বরং স্ত্রীর সাফল্য তার গর্বের বিষয় হতো। ছোট ছোট অর্জনগুলো বিশাল আত্মবিশ্বাসের ভাণ্ডার হয়। তাই নিজের কমতিটা হয়তো পুরোপুরি পূরণ করা যাবে না, কিন্তু ছোট ছোট অর্জন একসময় বিশাল হয়ে সে কমতিটিকে ঢেকে দিতে পারে। আমাদের এক বন্ধু পেশাগত জীবনে সাফল্য না পাওয়ায় বেশ হতাশ ছিল। এক সময় সে ইভিনিং কোর্সে বিভিন্ন ছোটোখাটো ডিগ্রি নেওয়া শুরু করলো। এক্সিকিউটিভ এমবিএ করলো। এগুলো তাকে এতটা সমৃদ্ধ করেছে যে পেশা জীবনে তেমন সফল না হলেও সে আলাদা ধরনের দৃঢ়তা অর্জন করেছে, যা তার হীনমন্যতা দূর করেছে। আপনার মুকুটেও কিছু নতুন পালক যোগ করুন, দেখবেন সমস্যা কাটিয়ে উঠেছেন। একটি নতুন পালক মানে কমতি আর একটু কমে যাওয়া। তুলনা বন্ধ করতে হবে। তুলনা করা হীনমন্যতার সবচেয়ে বড় কারণ। দয়া করে অন্যের সাথে তুলনা করে মন ছোট করবেন না। আমি জুতোওয়ালা পায়ের কথা না ভেবে যে মানুষটির পা নেই তার কথা ভাবুন। আপনার চেয়েও খারাপ অবস্থায় অনেকেই আছে। কারো সাথে শেয়ার করুন আপনার মনের কথাগুলো। যে কারণে হীনমন্যতা তৈরি হচ্ছে, তা এমন কারো সাথে শেয়ার করুন যিনি আপনার মনের কথা বুঝবেন। দেখবেন সমাধান পাবেন। আমার খুব প্রিয় এক বড় ভাই, নাম হারুনুর রশিদ পিন্টু, আমার জানা মতে শুধু পরামর্শ দিয়ে অনেকেরই সমস্যা দূর করেছেন। তার গুণ হলো তিনি সবার পালস বুঝতে পারেন। কোন জায়গায় সমস্যা বাসা বেঁধেছে তা ধরতে পারেন। আপনার পালস বোঝেন এমন কারো কাছে যান, কথা বলেন। নিজের শক্তি নিজেকে খুঁজে বের করতে হবে।
প্রতিটি মানুষেরই কিছু না কিছু বিশেষ দক্ষতা থাকে। কেউ খুব ভালো বক্তা, কেউ সংগঠক, কেউ গায়ক, কেউ প্রযুক্তি খুব ভালো বোঝেন। আপনার নিজের শক্তিটা আবিষ্কার করে সেটিকে শানিত করুন। জীবন হয়তো একদিকে আপনাকে দেয়নি, কিন্তু নিজের শক্তিকে কাজে লাগালে হয়তো তা দিয়ে আপনি হয়ে উঠবেন সেরা। আপনার অপ্রাপ্তি ঘুচে যাবে, হীনমন্যতা ৭ সমুদ্র ১৩ নদী দূরে পালাবে। অন্যের সাফল্যে খুশি হতে হবে। একজন সাবেক জাঁদরেল সচিবের আত্মজীবনীতে পড়লাম, তার এক ভাই মফস্বলের ছোট দোকানদার ছিলেন। তিনি পরিচিত কাউকে পেলেই ছোট ভাইয়ের সাফল্যের কথা বলতেন। আবার খুব চিন্তা করতেন কাজের চাপে ভাই ঠিক মতো খেতে পারছে কিনা তা ভেবে। এই ভদ্রলোক কিন্তু ভাইয়ের সাফল্যে হীনমন্যতায় না ভুগে তাতে গৌরব বোধ করেছিলেন। এটা অনেক বড় গুণ। এই গুণের চর্চা করতে হবে। হীনমন্যতার কারণে নিজেকে ধ্বংস করবেন না। হীনমন্যতায় ভুগতে ভুগতে অন্যরকম সমস্যাও তৈরি হয়। যিনি এ সমস্যায় ভোগেন তিনি অন্যের সমস্যা করেন না, কিন্তু নিজে ধুকে ধুকে শেষ হয়ে যান। কখনোই এটা হতে দেয়া যাবে না। হীনমন্যতায় ভোগা অপরাধ নয়, এটা মানসিক সমস্যা। অনেকেই এই সমস্যায় ভোগেন। মানুষের মানসিক শক্তি কিন্তু বিশাল। এই শক্তিকে কাজে লাগিয়ে হীনমন্যতাকে জয় করা যায়। শুধু একটি পরিবর্তন দরকার, তা হলো ইতিবাচকভাবে সব কিছু দেখা। মনোবিশেষজ্ঞের কাছে প্রয়োজনে যেতে হবে। একদম পেরে না উঠলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাটানোর ব্যাপারে মনোবিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। আবদুল্লাহ আবু সাইদ স্যারের এক মামা ভাগ্নের সাথে মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন। যেদিন রেজাল্ট বের হলো সেদিন তিনি নিজের কষ্ট ভুলে ভাগ্নে ভালো রেজাল্ট করায় বাসায় বাসায় মিষ্টি নিয়ে গিয়েছিলেন। প্রায় ৭০ বছর কেটে গেছে, সেবার যারা পাশ করেছিলেন তাদের নাম কেউ নেয় না, কিন্তু স্যার বারবার তার মামার কথা বলেন, বলতে বলতে কাঁদেন। হীনমন্যতা জয় করার জন্য সাইদ স্যারের এই মামা টেক্সট বুক এক্সাম্পল। সেই আপার কথা আর একটু বলি। সেই আপার সাথে এখনও আমার নিয়মিত যোগাযোগ আছে। আপার ছেলে বিয়ে করেছে, ফুটফুটে নাতনি আছে, কিন্তু আপা ছেড়ে যাওয়া স্বামীর স্মৃতিকে আঁকড়ে একাই থেকে গেলেন। শুধু হীনমন্যতার কারণে তার স্বামী কি প্রচণ্ড ভালোবাসাকে পায়ে দোলেছিলেন, তাই না? পরিচিত অনেকেই আপাকে চিনে ফেলবেন। নাম প্রকাশ না করার অনুরোধ রইল। লেখাটি আমি পেয়েছি বাদল সৈয়দ স্যারের ফেসবুক পোস্ট থেকে। বাদল সৈয়দ স্যারকে ধন্যবাদ।